আসসালামু আলাইকুম। দ্য রিফরমেশন এজ। আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি, তো আমাদেরকে রিফরমেশন এজ সম্পর্কে বিভিন্ন ধরনের কোশ্চেন করা হয়। তো আজকে আমরা রিফরমেশন এজ সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে লিখতে হবে দ্য রিফরমেশন এজ 1500 to 1660। ওকে, তো এই যে এজটা এটা বিলং করছিল 1500 to 1660। তো এই যে এজটা, এই এজটা সম্পর্কে আমাদেরকে কি করতে হবে, ইন ডিটেলস আলোচনা করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব দা দা রিফরমেশন এজ is also known as the age of the revival of religion। তো আমরা এখানে কি লিখলাম, the reformation age is also known as the age of the revival of revolution। তার মানে রিলিজিয়নের যে বিপ্লব, ওই বিপ্লবের একটা এজ হিসাবে এটাকে মনে করা হয়। ওকে, মানে এই রিফরমেশন এজ মানে হলো একটা ধর্মীয় একটা বিপ্লব, অর্থাৎ এই এজে ধর্মীয় একটা বিপ্লব হয়েছিল। তো এখানে আমরা সেটা লিখলাম যে দ্য রিফরমেশন এজ ইজ অলসো নন অ্যাজ দ্য এজ অফ দ্য রিভাইভাল অফ রিলিজিয়ন। হ্যাঁ, ওয়াজ আ পিরিয়ড of the great religious and political change in England। এখানে আমরা কি লিখলাম, এই যে রিফরমেশন এজটা, এই এজটা কি ছিল, একটা রিলিজিয়ান রিভাইভাল, অর্থাৎ ধর্মীয় একটা বিপ্লব, বিপ্লবের একটা সময় ছিল। তার মানে 1500 সাল থেকে শুরু করে 1660 খ্রিস্টাব্দ পর্যন্ত ধর্মীয় একটা বিপ্লব হয়েছিল। এই জন্য এটাকে বলা হয় দ্য রিফরমেশন এজ, মানে সংস্কারকারক একটা যুগ আর কি। তো এটাকে বলা হয় দ্য রিভাইভাল অফ দ্য রিলিজিয়ান ওয়াজ আ পিরিয়ড অফ দ্য গ্রেট রিলিজিয়াস অ্যান্ড পলিটিক্যাল চেঞ্জ ইন ইংল্যান্ড। মানে এই পিরিয়ডটা ছিল একটা বিশাল যে রিলিজিয়াস, ধর্মীয় এবং রাজনৈতিক যে পরিবর্তন, ওই পরিবর্তনের একটা সময় ছিল, অথবা একটা পিরিয়ড ছিল। আর এই পিরিয়ডটা শুরু হয়েছিল, ইট বিগেন when King Henry VIII broke away from the Roman Catholic Church and established the Church of England। তো এখানে কি হয়েছিল, এটা শুরু হয়েছে, ইট বিগেন when কিং হেনরি VIII ব্রোক অ্যাওয়ে। তার মানে তিনি কি করছিলেন, সেপারেট করছিলেন। কি সেপারেট করছেন? ফ্রম দ্য রোমান ক্যাথলিক চার্চ। আমরা জানি রোমান ক্যাথলিক চার্চ তারা পুরো ইংল্যান্ড অথবা পুরো ইউরোপ তারা দখল করছিল। তো তারা নিজেদের মাধ্যমে নিজেদের স্বার্থের কারণে তারা ধর্মীয় যে বিষয়গুলো ছিল ওইগুলো নিজেদের মাধ্যমে পরিচালনা করত। তো এই কারণে তখনকার একটা বিপ্লব হয়েছিল। তো এই রোমান ক্যাথলিক চার্চটাকে সেপারেট করা হয়েছিল এবং প্রতিষ্ঠা করা হয়েছিল এস্টাবলিশড দ্য চার্চ অফ ইংল্যান্ড। তার মানে খ্রিস্ট ধর্মের বর্তমানে প্রায় কয়েকটা যে বিখ্যাত চার্চ রয়েছে, এর মধ্যে ইংল্যান্ড আর রোমান ক্যাথলিক চার্চ এটা খুবই বিখ্যাত। তো প্রাথমিক অবস্থায় শুধু রোমান ক্যাথলিক চার্চই পুরো ইউরোপ পরিচালনা করত,
কিন্তু পরবর্তীতে যখন রিফরমেশন এজ শুরু হয়, রিফরমেশন এজ শুরু হওয়ার পরে কিং হেনরি দি এইট তিনি এটা ব্রোক অ্যাওয়ে অথবা ব্রোকেন অ্যাওয়ে ফ্রম দ্য রোমান ক্যাথলিক চার্চ অ্যান্ড এস্টাবলিশড দ্য চার্চ অফ ইংল্যান্ড। ওকে, এই যে তিনি এই যে এটাকে করছেন, এই যে মুভমেন্টটা করছেন, এই মুভমেন্টটাকে বলা হয় দিস মুভমেন্ট, এই মুভমেন্টটাকে বলা হয় কি বলা হয়? দিস মুভমেন্ট কল্ড, এই মুভমেন্টটাকে বলা হয় দ্য প্রটেস্ট্যান্ট রেফরমেশন। দ্য প্রটেস্ট্যান্ট রেফরমেশন। এই যে আন্দোলন হয়েছে, এই আন্দোলন হওয়ার কারণে আপনার ইংল্যান্ডের মধ্যে চার্চ স্থাপন করা হয়েছে। আর এই যে আন্দোলন, এই আন্দোলনটাকে বলা হয় প্রটেস্ট্যান্ট রেফরমেশন। এটাকে কি বলা হয়? প্রটেস্ট্যান্ট রেফরমেশন। তো আমরা কি জানলাম? দ্য রিফরমেশন এজ ইজ অলসো নন অ্যাজ দ্য এজ অফ দ্য রিভাইভাল অফ দ্য রিলিজিয়ান। হ্যাঁ, was a period of the great religious and political change in England. It began when King Henry VIII broke away from the Roman Catholic Church and established the Church of England. This movement is called the Protestant Reformation. ওকে, আমরা এতটুকু বুঝতে পারছি। তো এখন আমাদেরকে এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটার মেইন পারপাস কি ছিল, মোটামুটি আমরা এর মেইন পারপাসটা মোটামুটি জানতে পারছি। এরপর আমরা একটু আলোচনা করি, ইন ডিটেলস আমাদেরকে আলোচনা করতে হবে। তো এর মেইন পারপাস কি ছিল, আমরা লিখি দ্য মেইন পারপাস, দ্য মেইন পারপাস of the reformation was কি ছিল? The main purpose of the reformation was to reform, FORM, to reform or improve the church, church, reform or improve the church। অর্থাৎ চার্চের যেই চার্চের যেই অবগতি ছিল, চার্চের প্রতি মানুষের যে বিরক্ত বোধ কাজ করতেছিল, তো সেটাকে ইমপ্রুভ করার জন্য অথবা সংস্কার করার জন্য এই আন্দোলনের মেইন পারপাস হিসেবে মনে করা হয় আর কি। যাই হোক, দ্য মেইন পারপাস অফ দ্য রিফরমেশন ওয়াজ টু রিফর্ম অর ইমপ্রুভ দ্য চার্চ which had become corrupt, যেটা কি হয়ে গেছিল? করাপ্ট হয়ে গেছিল। ওকে, তো which had become corrupt, যেটা কি হয়েছিল? করাপ্ট মানে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছিল। আর এই আন্দোলনটা করতেছিলেন কে? পিপল, পুরা ইউরোপে যত জনগণ ছিলেন সবাই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করছিলেন। কিন্তু উল্লেখযোগ্য যাদের মাধ্যমে আন্দোলনটা পরিচালনা করা হইতো তাদের মধ্যে ছিলেন পিপল লাইক মার্টিন লুথার ইন জার্মানি, তিনি একজন সন্ন্যাসী ছিলেন। অ্যান্ড জন ক্যানভিল in Switzerland influence this movement, তার মানে পিপল লাইক মার্টিন লুথার ইন জার্মানি, তার মানে মার্টিন লুথারের জাতীয়তা ছিল জার্মানি। অ্যান্ড জন ক্যানভিল ইন সুইজারল্যান্ড ইনফ্লুয়েন্স দিস মুভমেন্ট, তারা কি করছিল? এই মুভমেন্টটাকে ইনফ্লুয়েন্স করছিল, অর্থাৎ প্রভাবিত করছিল। আর এই মুভমেন্টটা প্রভাবিত করার কারণে কিন্তু যে রিফরমেশন এজটা ওইটা শুরু হয়েছিল। ওকে, আমরা কি বুঝলাম? দ্য মেইন পারপাস
of the Reformation was to improve or reform the church because which had become corrupt, and people like Martin Luther in Germany and James Campbell in Switzerland influenced this movement. ওকে, তো এই যে মুভমেন্ট, এই মুভমেন্ট হওয়ার কারণে ইংল্যান্ডের কি হয়েছিল, তা আমরা কি জানলাম যে রিফরমেশন এজ হইল একটা মুভমেন্ট, যেটা ধর্মীয় একটা মুভমেন্ট ছিল। তো এই ধর্মীয় মুভমেন্ট কেন করা হয়েছিল, কারণ তৎকালীন সময়ে রোমান ক্যাথলিকরা পুরো ইউরোপ দখল করছিল এবং তাদের নিজেদের স্বার্থের মধ্যে যেই সব আইনগুলো ছিল আর কি, তারা বলা হয় যে মানুষ গুনাহ করলে তাদের কাছে আসলে তারা তাদের কাছ থেকে খাজনা চাইতো, বলতো যে তোমরা ডোনেশন দাও, তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে। এরকম কিছু কার্যকলাপ করার কারণে তাদের প্রতি ইউরোপের মানুষ ক্ষিপ্ত ছিল। আর এই যে চার্চের প্রতি মানুষের খারাপ ধারণা, এগুলো দূর করার জন্যই কিন্তু এই আন্দোলন করা হয়েছিল। এবং কিং হেনরি VIII এটাকে ইংল্যান্ডে স্থাপন করছিলেন একটা শাখা হিসাবে। ওকে, তো ইংল্যান্ডের মধ্যে এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা বিশাল বড় একটা প্রভাব ফেলাইছিল ইন ইংল্যান্ড this movement in England, this movement, এই যে মুভমেন্টটা, এটা কি করছিল, brought the spirit of freedom, এরপরে inquiry and individualism। তো ইংল্যান্ডের মধ্যে এই মুভমেন্টটা ব্রথ করছেন, অর্থাৎ এটা আনয়ন করছেন দ্য স্পিরিট অফ ফ্রিডম, ইনকোয়ারি অ্যান্ড ইন্ডিভিজুয়ালিজম। এই বিষয়গুলো এই মুভমেন্টের কারণে ইংল্যান্ডের মানুষ কি করতে পারছেন, আনয়ন করতে পারছেন। এছাড়াও এই যে আন্দোলন, এই আন্দোলন কি করছিল, it also encouraged people, encouraged people to read Bible in English, তার মানে এই যে বাইবল, এই বাইবলটা এর আগে কোন ভাষায় ছিল, ল্যাটিন ভাষায় বাইবেল মানুষ পড়তো। কিন্তু এই আন্দোলন হওয়ার সময় উইলিয়াম টেনলেটস নামক একজন ব্যক্তি এটাকে ইংলিশে ট্রান্সলেট করছিলেন। আর এই কারণে এই বাইবেলটাকে পড়ার জন্য মানুষকে ইনফ্লুয়েন্স করা হতো। হ্যাঁ, তো which made religious ideas more accessible, যার কারণে ধর্মীয় যেই ধারণাগুলো এগুলো মানুষের জন্য কি হয়ে গেছিল, অ্যাক্সেসেবল, অর্থাৎ সহজ হয়ে গেছিল অথবা অনুমোদিত হয়ে গেছিল। তার মানে এই রিফরমেশন হওয়ার আগে সাধারণ মানুষ তারা ধর্মীয় যে জ্ঞানগুলো এগুলো তারা ভালোভাবে জানতে পারতো না। তো এই পিরিয়ড হওয়ার কারণে তারা তাদের ধর্মীয় জ্ঞানগুলো জানতে পারতেছে, কারণ যে বাইবেল, তাদের যেই ধর্মীয় যেই পুস্তক, ওই বাইবেলটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে। তো এই কারণে ইংল্যান্ডে বিশাল বড় এক প্রভাব ফেলাইছিল এই আন্দোলন। তো এটা ছিল এই আন্দোলনে ইংল্যান্ডের যে প্রভাব, ওই প্রভাব বিষয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা লিটারেচারের, এই যেই লিটারেচার, আমরা যে সাহিত্য পড়তে, ওই লিটারেচারে কি পরিমাণ প্রভাব ফেলাইছিল এই আন্দোলন, ওইটা আমাদেরকে জানতে হবে। তো আমরা লিখতে পারি ইন লিটারেচার the Reformation age saw as the change of from
purely religious to purely religious to purely religious অথবা change from religious to secular or secular and humanistic themes তো এই যে লিটারেচারের মধ্যে যখন রিফরমেশন এজ হয়েছিল, রিফরমেশন এজ হওয়ার কারণে স অ্যাজ দ্য চেঞ্জ, যেই চেঞ্জগুলো হয়েছিল সেগুলোর মধ্যে দেখা গেছে যে পিউরলি রিলিজিয়াস থেকে, মানে শুধু ধর্মীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে এরকম একটা কাজ করতো তখনকার রাইটারের মধ্যে। তো এইরকম রিলিজিয়াস থেকে তারা সেকুলার অ্যান্ড হিউম্যানিস্টিক থিমসের বিষয়ে তারা ফোকাস করতেছিল, অথবা দে ফোকাস এরকম আপনারা দিতে পারেন। হ্যাঁ, তারপর আমরা লিখতে পারি রাইটার্স বিগেন টু ফোকাস অন কিসের উপরে ফোকাস করতেছে? রাইটার্স বিগেন টু ফোকাস অন কিসের উপরে? ফ্রিডম, এরপরে আপনার এই ফ্রিডম, তারপরে আপনার হিউম্যান লাইফ, এরপরে ইমোশন and the beauty of the world, তো রাইটাররা কি করতেছিলেন? এই যে পিরিয়ডটা, এই যে রিফরমেশন এজ শুরু হওয়ার কারণে রাইটার্সরা বিগেন টু ফোকাস, তারা ফোকাস দিতে শুরু করতেছেন কিসের উপরে? অন দ্য ফ্রিডম, হিউম্যান লাইফ, ইমোশনস, হ্যাঁ, অ্যান্ড দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীর যে সৌন্দর্য ওইগুলোর প্রতি মানুষ কি করতেছেন? ফোকাস দিতেছেন। কিসের কারণে? রিফরমেশন এজ অথবা দ্য রিভাইভাল অফ রিলিজিয়ান, এই যে পিরিয়ডটা অথবা এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা শুরু হওয়ার কারণে এই সব প্রভাব আমরা দেখতে পাইতেছি। তার মানে নাম্বার 1 আমরা দেখতে পাইছি যে এটা ছিল একটা রিলিজিয়াস মুভমেন্ট, অথবা দ্য এজ অফ দ্য রিভাইভাল অফ দ্য রিলিজিয়ান। আর এটা কেন করা হয়েছে? এটা করা হয়েছে যে মানুষের ভিতরে রোমান ক্যাথলিকদের প্রতি যে খারাপ ধারণা তৈরি হয়েছে, অথবা ধর্মের প্রতি যে খারাপ ধারণা তৈরি হয়েছিল, ওইটাকে রিফর্ম অথবা ইমপ্রুভ করার জন্য যে ধর্ম আসলে এরকম না, এটা বানানো হয়েছে। তো এটা করার জন্য কিং হেনরি VIII তিনি ব্রোকেন অ্যাওয়ে ফ্রম দ্য রোমান ক্যাথলিক চার্চ অ্যান্ড এস্টাবলিশড দ্য চার্চ অফ ইংল্যান্ড। এবং কি করা হয়েছিল? এই যে মুভমেন্ট অথবা এই যে আন্দোলন, এই আন্দোলন হওয়ার কারণে ইংল্যান্ডের যেই প্রভাব ফেলাইছিল সেটা হলো ইংল্যান্ডের মানুষের ভিতরে যে স্পিরিট অফ ফ্রিডম, ইনকোয়ারি অ্যান্ড হিউম্যানিজম, হ্যাঁ, এগুলো কাজ করতেছিল, অথবা ইন্ডিভিজুয়ালিজম, এগুলো তাদের ভিতরে তখন কাজ করতেছিল। এবং তারা কি করছিল? ইট অলসো encouraged people to read Bible in English and which made religious ideas more accessible. আর লিটারেচার কি করছিল? লিটারেচারে এই যে দ্য রিফরমেশন এজ স দ্য চেঞ্জ ফ্রম এ রিলিজিয়াস যে থট, হ্যাঁ, টু সেকুলার অ্যান্ড হিউম্যানিজম। তো প্রাচীনকালে রিফরমেশন এজ শুরু হওয়ার আগে মানুষ শুধু ধর্মীয় এই বিষয়গুলো আলোচনা করার জন্যই বই পুস্তক লিখতেন আর কি। তো এই শুরু হওয়ার পরে মানুষ তখন এগুলো বাদ দিয়ে এখন সেকুলার অ্যান্ড হিউম্যানিজমের প্রতি ফোকাস করতেছেন। আর নাম্বার 3, রিলিজিয়াস যে প্রভাবটা ফেলাইছিল তখন এই যে রিফরমেশন এজ হওয়ার কারণে মানুষ তখন ফোকাস করতেছেন যে রাইটার্স বিগেন ফোকাস অন এ হিউম্যান লাইফ, তারপরে ফ্রিডম, এরপরে ইমোশন, হ্যাঁ, অ্যান্ড দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ড, এগুলোর প্রতি মানুষ কি করতেছিলেন? ফোকাস করতেছিলেন। তো এতটুকু আমরা জানতে পারলাম। এখন আমরা জানবো এই যে রিফরমেশন এজ, এই রিফরমেশন এজের ফিচারগুলো কি কি ছিল,
অর্থাৎ এই শুরু হওয়ার কারণে কোন কোন ফিচার অথবা কোন কোন বৈশিষ্ট্য আমরা দেখতে পাইছিলাম তৎকালীন ইউরোপ অথবা ইংল্যান্ডে। তো নাম্বার 1 যে ফিচার সেটা আমরা বলতে পারি, তাহলে এখানে লিখে দিই মেইন ফিচার্স অথবা ক্যারেক্টারিস্টিক মেইন ফিচার্স অথবা ক্যারেক্টারিস্টিক। ওকে, তো নাম্বার 1 যে ফিচারটা আমরা দেখতে পাইছি ওটা হলো রাইজ অফ দা প্রটেস্ট্যান্টিসিজম। ওকে, নাম্বার 2 এটা কিন্তু একটা আমরা যে রিফরমেশন ওইটাই কিন্তু প্রটেস্ট্যান্টিসিজম। হ্যাঁ, তো নাম্বার 2 যেটা দেখতে পাইছি ট্রান্সলেশন of the Bible into English. ওকে, তো নাম্বার 3 যেটা আমরা দেখতে পাইছি গ্রোথ কিসে গ্রোথ হয়েছিল? গ্রোথ অফ ইন্ডিভিজুয়াল থিঙ্কিং and humanism. ওকে, তো এগুলো গ্রোথ হয়েছিল। নাম্বার 4 লিটারেচার moved from purely thought. Literature moved from purely religious to moral and আমরা বলতে পারি টু moral and social themes তার মানে মেইন ফিচারগুলোর মধ্যে আমরা কি পাইছি? নাম্বার 1 রাইজ অফ দ্য প্রটেস্ট্যান্টিসিজম এটা একটা আপনার একটা কোন একটা বিষয়, যেরকম আমরা এই এম্পায়ারিজম প্রটেস্ট্যান্টিসিজম এরকম একটা আন্দোলন আর কি। ট্রান্সলেশন অফ দ্য বাইবেল ইনটু ইংলিশ, তার মানে বাইবেলটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে। গ্রোথ অফ ইন্ডিভিজুয়াল থিঙ্কিং, তার মানুষের ভিতরে যেই আধ্যাত্মিক যে চিন্তা ভাবনা সেগুলোর গ্রোথ হয়েছিল। অ্যান্ড হিউম্যানিজম এবং মানুষত্ববাদ তৈরি হয়েছিল, মানে সব জায়গায় মানুষকে প্রাধান্য দেওয়া শুরু হয়েছিল। লিটারেচার মুভড ফ্রম পিউরলি রিলিজিয়াস টু মোরাল অ্যান্ড সোশিয়াল থিম, তাহলে মোরাল অ্যান্ড সোশিয়াল থিমসের প্রতি মানুষের আকর্ষণ কাজ করতেছে, শুধুমাত্র রিলিজিয়াসের প্রতি না। তখন মোরাল নৈতিকতা এবং মানুষের যেই সামাজিক যে বিষয়গুলো আছে ওইগুলোর প্রতি মানুষের কি করতেছিল? আকর্ষণ কাজ করতেছিল। এটা ছিল মেইন ফিচার্স। এখন আমাদেরকে জানতে হবে এই পিরিয়ডের রাইটাররা কে ছিলেন অথবা ফেমাস রাইটাররা কে ছিলেন। ফেমাস রাইটার্স অফ দিস পিরিয়ড লিখতে পারি আমরা যে ইম্পর্টেন্ট রাইটার্স। ওকে, ইম্পর্টেন্ট রাইটার্সরা কে ছিলেন? নাম্বার 1 স্যার থমাস মোর। তিনি তার বিখ্যাত তার একটা ওয়ার্ক ছিল, সেটা ছিল ইউটোপিয়া। তো এটা বিশাল বড় একটা প্রভাব ফেলাইছিল। নাম্বার 2 আমরা দেখতে পাই এই উইলিয়াম টেন্ডল, TYNDAL, উইলিয়াম টেন্ডল, যিনি কি করছিলেন? ট্রান্সলেশন বাইবেল ইনটু ইংলিশ। নাম্বার 2 আমরা যাকে দেখতে পেয়েছিলাম তিনি ছিলেন এডমান্ড স্পেন্সার। স্পেন্সার। নাম্বার 4 আমরা যাকে দেখতে পেয়েছিলাম তিনি ছিলেন স্যার ফিলিপ সেডনি। স্যার ফিলিপ SYD সেডনি। তো এরা ছিলেন বিখ্যাত রাইটার
যারা কিনা এই পিরিয়ডে তাদের অবদান রাখছেন। তো এদের সম্পর্কে আমরা স্যার থমাস মর ইউটোপিয়া ওনার বিখ্যাত একটা ওয়ার্ক, তো এটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। উইলিয়াম ক্যান্ডল যিনি বাইবেল ইংলিশে ট্রান্সলেট করেছিলেন, এডমান্ড স্পেন্সার যিনি বিখ্যাত একজন রাইটার ছিলেন, আর স্যার ফিলিপ সেডনি যিনি বিখ্যাত একজন রাইটার ছিলেন। তো এইগুলো আমাদেরকেও জানতে হবে। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম এই যে রিফরমেশন এজ, এটাকে বলা হয় এজ অফ দ্য রিভাইভাল অফ রিলিজিয়ন। ওকে, তারপরে এখানে অনেক ঘটনা ঘটছিল। আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল মনে হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।